আপনাদের এই পাঠচক্রে আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানাই। আপনারা এই পাঠচক্র কতদিন ধরে চালাচ্ছেন? স্যার আমাদের এই পাঠচক্রটা মূলত ওই 2 মাস যাবত চলতেছে আর কি। আচ্ছা, মানে আপনারা নিজেরা নিজেরাই করেন নাকি? হ্যাঁ জি স্যার। আচ্ছা আচ্ছা, আপনাদের পাঠচক্রে আপনাদের বিষয় কি? মানে গীতা, মহাভারত বা আরো অন্যান্য বিষয়গুলি কি আপনারা আলোচনা করেন বা আমাদের সেসব মেনটা বই হচ্ছে, পড়েন? হ্যাঁ আমাদের হচ্ছে মেনটা হচ্ছে স্যার গীতা। গীতা দিয়ে আমরা প্রথমত শুরু করছি, আমাদের গীতার 700 শ্লোকের টোটালটা পড়ার পরে আমরা হচ্ছে অন্য গ্রন্থের দিকে যাব আর কি, তেমন একটা ইচ্ছা আছে আর কি। ও আচ্ছা আচ্ছা, আপনাদের লক্ষ্য হচ্ছে এক একটা করে বই পড়বেন আর সেই বিষয়ে অভিজ্ঞতা লাভ করবেন, তাই তো? হ্যাঁ স্যার, মানে সনাতন ধর্ম সম্পর্কে আর কি একটু জানার আগ্রহ আর কি যেটা। বাহ, খুব সুন্দর। আপনারা কি আমাকে চেনেন সবাই? অনেকেই চেনে স্যার, অনলাইনে আপনার ক্লাস তো দেখেছি। আমি আমি প্রথমত সংস্কৃত সম্পর্কে সার্চ দিছিলাম ইউটিউবে, অনেক আগে আপনার ক্লাসটা দেখছিলাম। পরবর্তীতে ওইখান থেকে ফেসবুক থেকে আপনার ফলো করেছিলাম। আচ্ছা বেশ। আচ্ছা, বাকিরা কেউ শুনতে পাচ্ছেন না আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি একটু আগেই একটা ব্যাচ পড়িয়ে উঠলাম, ওদের সবে শেষ হলো আর কি। হ্যাঁ, দেখুন, প্রথমত হচ্ছে আপনারা গীতা চর্চা শুরু করেছেন। আপনারা কি এখানে কেউ সংস্কৃত বিষয়ের স্টুডেন্ট আছেন যারা সংস্কৃত বিষয়ে পড়াশোনা করছেন, নাকি সবাই এমনি সাধারণ অন্যান্য বিষয় থেকে এসেছেন? কেউ আছেন সংস্কৃত বিষয়ের? আমরা অধিকাংশ হচ্ছে সাধারণ, আমাদের সংস্কৃত বিষয়ে এভাবে আসলে জ্ঞান নেই। তবে আচ্ছা সঞ্জয় ও হচ্ছে আর কি মানে কাব্যতীর্থ পড়তেছে। তবে বাংলাদেশে আচ্ছা আচ্ছা। আসলে ওই সুযোগটা একটু কম। হুম, বাংলাদেশ তো বর্তমান অবস্থায় কি বলবো, যাই হোক, সেগুলো নিয়ে বিশেষ আলোচনার প্রয়োজন নেই। আপাতভাবে দেখুন, আমি একজন সংসদের ছাত্র, সংস্কৃত নিয়ে পড়াশোনা করছি, এখনো চলছে, চালিয়ে যাচ্ছি। বর্তমানে পিএইচডি করছি। আপনাদের বাংলাদেশে কুশল বরণ চক্রবর্তী আছে, সে আমার বন্ধু, এবং সে আমাদের এখানেই পিএইচডি করেছে ভারতে, এবং আমার সাথে কয়েকবার দেখা হয়েছে। এরকম আরো কয়েকজন আছেন বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি থেকে, একজন ম্যাডাম আছেন। আরো কয়েকজনের সাথে আমাদের পরিচয় আছে, বলে আমার পরিচয় আছে, তারা বিশেষ করে কথাবার্তা বলেন, বিভিন্ন লেখালেখি দেখা হয়। এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন আছেন। তা সবার কাছেই একটি জিনিসই শুনতে পাই যে বাংলাদেশের চর্চাটা খুব কম, বাংলাদেশে আমাদের চর্চা করতে দেয় না, ধর্মীয় কার্যকলাপগুলি করতে দেয় না। সবাই এই কথাগুলি বলতে থাকে। এখন কথা হচ্ছে, আসলে আমরা নিজেদের ধর্ম সম্পর্কে কতটা আবেগপ্রবণ, নিজেদের গ্রন্থগুলি সম্পর্কে আমরা কতটা জানি। তবে বাংলাদেশেও মানুষ বেশ সক্রিয়, আপনাদের মধ্যে ধর্মের প্রতি জিজ্ঞাসা। ছোট ছোট মেয়েরাও দেখলাম এখানে আছে, বা হয়তো বয়স হতে পারে, আমি জানি না, বা ছেলেরা মেয়েরা যারা আছেন, তাদের সবার যে এই ধর্মের প্রতি অনুরাগ, ভালোবাসা, শ্রদ্ধা, এবং গীতা পড়বেন বা গীতা জানবেন বা চর্চা করছেন, তার জন্য আপনারা একটা সংগঠন, যাই হোক একটা গ্রুপ বা সংগঠন গড়ে তুলেছেন, তার জন্য শুভকামনা জানাই। আমি যখনই সময় পাবো আপনাদের মধ্যে উপস্থিত হব। আর আমার বিশেষ কিছু ক্লাসেস আছে, আপনারা দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলটিতে, ফলো করতে পারেন, বা সেখানে দেখতে পারবেন ভিডিওগুলি, ফেসবুকেও আছে, মাঝে মাঝে পোস্ট করি। বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করি, ধরুন আমি যেটুকু জানি তার ভিত্তিতে, অধিক নয়। এখন সর্বপ্রথম গীতা যেহেতু পড়ছেন, যে কোনো একটি বই আপনারা সম্পূর্ণ করবেন এবং সেটা থেকে পড়ে তারপর আপনার অন্য বইতে যাবেন। এটা অবশ্যই একটি ভালো কাজ, এবং এই কাজটি অবশ্যই করণীয়। কেননা আমাদের জীবনে আমরা কোনো বই সম্পূর্ণ পড়িনি। হয়তো আপনারা পড়েছেন, আমাদের জীবনে অনেকেই, আমি কয়েকটি বই সম্পূর্ণ পড়েছি, কিছু কিছু বই, কিন্তু কোনো বই সম্পূর্ণ পড়া খুবই মুশকিল ব্যাপার।
কেননা আমাদের সেইভাবে সময় সুযোগ হয়ে পারে না। পড়াশোনা শেষ করব ভাবি পড়াশোনা শেষ হয় না, কেননা পড়াশোনার কোনো শেষ নেই বা বয়সও নেই। এখন সংস্কৃতকে ভালোবাসতে না পারলে কখনোই কোনো ধর্মগ্রন্থ হোক বা যাই হোক না কেন সেগুলোকে আমরা বুঝবো না বা জানবো না। দেখুন, গীতাতে প্রথমেই একটি শ্লোক বলছেন, এবং সবই বেশিরভাগ শ্লোকের আকারেই লেখা, এবং সেখানে ভগবানের মুখনিসৃত বাণীটাই আছে। তাছাড়া অর্জুন কথোপকথন করছে, সঞ্জয় কিছু বাক্য বলছে, ধৃতরাষ্ট্র বলছে। ধৃতরাষ্ট্র ওই একটি মাত্র বাক্যই বলেছেন, একটি মাত্র কথাই বা শ্লোকই বলেছেন, আপনারা জানেন। এরকম আরো অনেকেই কথা বলছে আর কি, বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণই বলছে আর সঞ্জয় বলছে আর কি, আর অর্জুন বলছে, এরকমটাই বিশেষ কথা। এবার যেখানে আমরা জানতে পারছি যে আমাদের জীবন কিভাবে পরিচালনা করা উচিত, আমাদের জীবন পর্যায়টা ঠিক কেমন হওয়া উচিত, আমাদের কাম ক্রোধ মোহ এই ষড় রিপুগুলি আছে, রিপুগুলিকে কিভাবে জয় করা উচিত, সংসার জীবনে আবদ্ধ হওয়া উচিত কি হওয়া উচিত নয়, কর্মযোগ, জ্ঞান যোগ, সাংখ্য যোগ, বিভিন্ন যোগের কথা আলোচনা হয়েছে। এবং এছাড়া ভগবানের বিশ্বরূপ দর্শনের কথাও এখানে বিশেষ করে আলোচনা হয়েছে। অক্ষর ব্রহ্ম যোগের কথা আলোচনা করা হয়েছে। এই সমস্ত বিষয়গুলি থেকে আমরা জানতে পারি যে ভগবান আমাদেরকে এই শিক্ষা দিতে চেয়েছেন যে তোমরা তোমাদের জীবনে কি করতে চাও, তোমাদের জীবনে কি কি সমস্যার সম্মুখীন হও, এগুলির উত্তর আমাদেরকে দিয়েছে। ধর্ম মানুষ কি? ধর্ম মানে হচ্ছে আমাদেরকে যে আঁকড়ে রাখে, ধরে রাখে, বাঁধনে রাখে, শাসনে রাখে, এমন কিছু বিষয়। এবং যে ধর্মকে আমি আশ্রয় করছি সেটা কতটা বৈজ্ঞানিক, কতটা আমার জীবন কেন্দ্রিক, কতটা মানবতা কেন্দ্রিক, এই বিষয়গুলো কিন্তু একটা ভালো ম্যাটার করে। পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নেই, মানে হিন্দু ধর্মের গ্রন্থ ছাড়া কোনো গ্রন্থের মধ্যে মানবতার কথা সেভাবে লেখা নেই। সেখানে অনেক জায়গায় হিংসার কথা লেখা আছে, কিন্তু আমাদের এখানে কিন্তু হিংসার কথা সেভাবে কোথাও লেখা নেই। শুধুমাত্র অধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথাই আছে, এবং সেটা হিংসা নয়। আমাকে যদি কেউ মারতে আসে, আমি যদি তার দিকে ছুটে না যাই, তাহলে সে আমাকে মেরে চলে যাবে। তাই আমাদেরকে লড়াই করতে হবে। সেই লড়াইয়ের শিক্ষা কিন্তু আমরা গীতা থেকে পেতে পারি। গীতার প্রথম শ্লোকে আপনারা পড়েছেন, অলরেডি হয়তো পড়েছেন, কয়েকজন আলোচনা করেছেন, আপনারা অনেকে হয়তো মুখস্থ করেছেন। ধর্মক্ষেত্রে উপস্থিত হয়েছে ধৃতরাষ্ট্রবাজ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ্ধ। আমি নর্মালি পড়ছি, মানে শ্লোক আকারে বা সুর করে পড়ছি না। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ্ধোৎসব মামাকা পাণ্ডবাশ্চি। কি মকর কথা সঞ্জয়, তাই তো? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে পড়ছেন। এইবার যখনই আপনি একটা শ্লোক পড়বেন, ধর্মক্ষেত্র, ধর্মক্ষেত্র কি? কুরুক্ষেত্র। ধর্মক্ষেত্র মানে কি? যেখানে ধর্মের মাঠ, ধর্মের ময়দান। কুরুক্ষেত্র মানে কি? কুরুক্ষেত্র হচ্ছে আমাদের ধর্মের ময়দান বা যুদ্ধক্ষেত্র। কুরুক্ষেত্র এখন বর্তমানেও আছে। আপনারা কুরুক্ষেত্র যদি ভারতবর্ষে আসেন তাহলে কুরুক্ষেত্র দেখে আসবেন। বলছে কুরুক্ষেত্রের ময়দানে, এই যে কুরুক্ষেত্র কথাটি একটি জায়গা, বেশ বড় জায়গা, বিরাট বড় মাঠ। আর আগে তো আরো বড় বড় ছিল, এখন তো বাড়ি ঠাড়ি হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে আশেপাশে, বিরাট। আমি এখনো যাইনি অবশ্য। সেই কুরুক্ষেত্রের বিশেষণ দিচ্ছে ধর্মক্ষেত্র। কুরুক্ষেত্রে সমবেত যুজোৎসব। যুজোৎসব মানে যুজু উৎসব, মানে যুদ্ধ নামক যে উৎসব, সেই উৎসবে উপস্থিত হয়েছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুজোৎসব। যুজোৎসব যুদ্ধ নামক যে উৎসব, সে উৎসবের জন্য যুক্ত হয়েছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। সমবেত মানে কি? একত্রিত, একত্রিত হয়েছে। তারপর বলছেন কি? মা মাকা পাণ্ডবাশ্চি কিম কুর্বত সঞ্জয়।
মানে কিম অপূর্বতা, কিম অপূর্বতা মানে কিম অপূর্বতা সঞ্জয়। এইবার দেখুন বলছে মা মাকা মানে আমাদের বা আমরা, মা মাকা পাণ্ডবাশ্চৈ। যেহেতু ধৃতরাষ্ট্র বলছিলেন, তাহলে ধৃতরাষ্ট্র নিজের পক্ষকে অবলম্বন করছে, অর্থাৎ কৌরব পক্ষকে। মা মাকা পাণ্ডবা, পাণ্ডবা মানে পাণ্ডবদের বহু বচন করেছে, পাণ্ডবা চৈব চ এব, এবার সেটাকে যুক্ত করে হয়ে গেছে পাণ্ডবাস চৈব। তাহলে কি হলো পাণ্ডবাস চৈব, তাহলে পাণ্ডবাহ আর চৈব চ এব পাণ্ডবাস চৈব। কিম অপূর্বতা, কিম অপূর্বতা, এবার কিম অপূর্বতা আপনারা পড়েন। এবার কিমের সাথে একটা কিম কয়রসি ময় হলন, কিম মানে হচ্ছে কি, আর কিম অপূর্বতা তার সাথে অ রয়েছে, অর্থাৎ কিম অপূর্বতা মানে কি করলেন সঞ্জয়। সঞ্জয়কে প্রশ্ন করছে। এই সঞ্জয় কে ছিলেন? বেদব্যাসের। অর্থাৎ আমরা প্রথম শ্লোকেই আমরা জানতে পারলাম যে কুরুক্ষেত্র নামক একটা ময়দান বা যুদ্ধের ময়দান, যেটাকে ধর্মক্ষেত্র বলা হচ্ছে, যেখানে উপস্থিত হয়েছে পাণ্ডব এবং কৌরব নামক দুটি দল। এবং ধৃতরাষ্ট্র তিনি একটি পক্ষকে অবলম্বন করছেন, তার পক্ষ হচ্ছে মা মাকা অর্থাৎ কৌরব পক্ষ। সেই যুদ্ধে উপস্থিত এবং ধৃতরাষ্ট্র ঘরে বসে আছেন, যিনি জন্মান্ধ, চোখে দেখতে পান, কিন্তু যিনি বেদব্যাসের পুত্র সঞ্জয় আছেন, সঞ্জয় কি করছেন? সঞ্জয় হচ্ছে দিব্য দৃষ্টি সম্পন্ন একজন ব্যক্তি, যিনি দেখতে পান। ব্যাপারটা দিব্য দৃষ্টি বলে আমরা বলে দিচ্ছি, তাহলে কি তখন টেকনোলজি এতটা উন্নত ছিল? টেকনোলজি যে তিনি ঘরে বসে দেখতে পাচ্ছেন, তার মানে লাইভ টেলিকাস্ট চলছিল কিছু, কি ছিল? এটা নিয়ে কিন্তু দুর্দান্ত একটি প্রশ্ন আসে আমাদের জীবনে। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কেননা তখন এতটাও উন্নত ছিল না আমাদের সমাজ, আজ থেকে 5,000 বা 10,000 যত বছর আগে, কেন সবই আমাদের অনুমানের ভিত্তি। 5,000 বছর আগে হতে পারে, 10,000 বছর আগে হতে পারে, 50,000 বছর আগে হতে পারে, কোনো ঠিক নেই কবে হয়েছে আদৌ, শুধুমাত্র আমরা অনুমান করছি। ঠিক আছে, আর কিছুই নয়। এই যে বাংলাদেশে আপনারা বর্তমানে থাকছেন, আপনারা যারা আছেন, আমাদের পূর্বপুরুষ, আমার বাবা, তার বাবা, তারা সবাই তো বাংলাদেশে ছিল। কেন ছিল না? কেননা বাংলাদেশ তখন ছিলই না, তখন সেটা ভারতের অংশ ছিল। 47 যখন, তখন সেটা পাকিস্তানের অংশ হলো, পরবর্তীকালে 71-এ সেটা বাংলাদেশ হলো স্বাধীন। আর বর্তমানে বাংলাদেশ তো বাংলাদেশ নয়, আবার সেই পূর্বে পাকিস্তান অবস্থায় ফিরেছে। তার মধ্যে আপনারা যে কিভাবে আছেন সেটা হচ্ছে, আর কি বলবো, আমি হলে যে কি হতো তার ঠিক ঠিকানা ছিল না। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এখানেই। কিন্তু এই যে ধর্মের ভিত্তি, ধর্মের আচার আচরণ, এই সমস্ত ভারত ভূমি যে আপনারা পূর্বের যে বাংলাভাষী, যে বঙ্গবাসী, সেই আসাম ত্রিপুরা থেকে শুরু করে সমস্ত কিন্তু বাংলার ছিল। আর মহাভারতের যুগে অনেক ঘটনাও কিন্তু আপনার বাংলাদেশকে জুড়ে আছে কিছু কিছু জায়গাতে, আপনারা হয়তো জানেন। আছে না? আপনাদের বাংলাদেশে এমন কোনো ঘটনা আছে রামায়ণের সাথে জড়িত, মহাভারতের সাথে জড়িত কোনো ঘটনা, কোনো স্থানের নাম জানেন আপনারা? জানেন না? সীতাকুণ্ডে একটা জায়গা ছিল, সীতাকুণ্ডের ওইখানে, সীতাকুণ্ড। সীতাকুণ্ডে এখনো অগ্নি জ্বলে না, আগুন জ্বলে ওখানে, হ্যাঁ অনবরত হ্যাঁ আগুন স্যার। জ্বলে যাচ্ছে। সীতাকুণ্ড যেটা পাহাড়, সেই হ্যাঁ হ্যাঁ, পাহাড়টার নাম কি জানো? চন্দ্রনা চন্দ্রনাথ। পাহাড়। চন্দ্র হ্যাঁ স্যার। চন্দ্রনাথ, তাহলে সে চন্দ্রনাথ পাহাড়ে। যাই হোক, এরকম কিন্তু বহু ঘটনা, বহু জিনিস এখনো তো বাংলাদেশের বিভিন্ন নদীর মধ্যে কষ্টি পাথরের নারায়ণ মূর্তি পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গাতে পাওয়া যাচ্ছে। তাহলে ভাবুন, মাত্র 1200 বছর বা 1,500 বছর আগে আপনার শশাঙ্ক রাজত্ব করেছে 800-র দিকে, না 800 দশক, 700-800 দশক।
সেন রাজার রাজত্ব করেছে, সমগ্রটাই ছিল। তার কত পূর্বে রামায়ণ মহাভারতের পাঠ হয়েছে, তার কত পূর্বে, তাহলে বহু পূর্বে কিন্তু। এটা কি পোস্ট করছেন সংস্কৃত শব্দ আলোচনা করার জন্য? হ্যাঁ করবো, আমি একটুখানি গীতা নিয়ে বলছি নাকি, অসুবিধা আছে? না আমি সংস্কৃত শুরু করে দেবো? না স্যার, সমস্যা নাই, বলেন। আমি আর কি এটা রেডি করে রাখলাম আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটুখানি বলে নিয়ে আমি শুরু করছি। এইবার সেই তথ্য বা ভিত্তি যা কিছুই হোক না কেন, আমাদের কিন্তু নিজের কৃষ্টি, নিজের সভ্যতা, নিজের সংস্কৃতি সব কিন্তু আমরা এই গ্রন্থের মধ্যেই পাচ্ছি। এই গ্রন্থ কিন্তু আমাদেরকে বড় মর্যাদা দেয়। তাই সেই গ্রন্থগুলিকে কিন্তু পড়তে গেলে আমাদের সংস্কৃতির জ্ঞান রাখা অত্যন্ত আবশ্যক। তা প্রথমত আমাদের সংস্কৃতকে জানতে গেলে আমরা বেশিরভাগ বই এখন বর্তমানে বাংলা হরফে লেখা পাই, কিন্তু যেগুলো ভাষা হচ্ছে সংস্কৃত। এই যে সংস্কৃত ভাষায় কথা, ধরুন আমি যদি বলি মম নাম প্রশান্তঃ, আমার নাম প্রশান্ত। ভবতঃ নাম কি, মানে আপনার নাম কি। কোনো ব্যক্তিকে যদি তুমি বলে জিজ্ঞাসা করি তোমার নাম কি, তব নাম কি। কোনো ভদ্র মহিলাকে জিজ্ঞাসা করি ভবত্যাহ নাম কি। কোনো পুরুষ ব্যক্তিকে জিজ্ঞাসা করলে ভবতঃ নাম কি। অর্থাৎ এই যে শব্দগুলি আমরা প্রয়োগ করছি, এই শব্দগুলোর কিন্তু বিভিন্ন বিভক্তি আকারে কিন্তু আমরা পরবর্তীকালে আমাদের গীতা আদি বিভিন্ন গ্রন্থে পাচ্ছি। আপনি যদি উপনিষদ পড়েন সেখানেও পাবেন, যে কোনো ক্ষেত্রেই আপনি সব জায়গাতেই পাবেন। এখন বিষয়টা হচ্ছে যেটা, এই সংস্কৃত ভাষা শিখবো কি করে আমরা? সর্বপ্রথম আমরা কিন্তু জানবো যে এই সংস্কৃত ভাষা যার থেকে শিখছি, যাকে অনুসরণ আমরা করছি, তিনি হচ্ছেন মহর্ষি পাণিনি। পাণিনিকে অনুসরণ করে কিন্তু ব্যাকরণ, যে ব্যাকরণ শিক্ষা বর্তমানে যে আমাদের প্রচলিত আছে এই যুগে, সেটা পাণিনীয় ব্যাকরণ। ঠিক আছে, পাণিনীয় ব্যাকরণ। অর্থাৎ পাণিনি ব্যাকরণ শাস্ত্র কিভাবে লিখতেন, তার গ্রন্থের নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। ঠিক আছে, অষ্টাধ্যায়ী মানে 8টি অধ্যায়। এইবারে পাণিনি কি করলেন, এক সময় ভগবান শিবের কাছে বা নটরাজের কাছে প্রার্থনা করলেন ব্যাকরণ লেখার জন্য। তখন নটরাজ সন্তুষ্ট হলেন, সন্তুষ্ট হয়ে তাকে ডমরু বাজিয়ে কিছু জ্ঞান দেবেন। সেগুলোই কিছু সূত্র আকারে পাননি রচনা করলেন শব্দানুশাসনম গ্রন্থের বা এই ব্যাকরণ গ্রন্থের সূচনা। 14টি মাহেশ্বর সূত্র: আয়ুন, রিলিক, এওয়া, আয়ুজ, আয়র্ট, লন, यमना, छावय, घटादश, जवाड़ादश, खापा, चढ़ादश, चढ़ादक, কাপায়, শেষর, হল। অর্থাৎ এই যে 14টি মাহেশ্বর সূত্র, মহেশ্বরের, এর মধ্যে প্রত্যেকটি সূত্র নিয়ে এবং সেখানে আপনার স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ সমস্ত কিছু কিন্তু আলোচনা করেছে। এখানে আপনারা প্রথমেই দিয়েছেন এই যে দেবনাগরী হরফগুলি দেখতে পাচ্ছেন। এই যে দেবনাগরী, দেবনাগরী যেটাকে দেবনাগরী বলা হয়, অ আ ই ই, উ উ, রি রি, রি এ আই, অ ঔ। কিন্তু আমরা অনেকেই ছোটবেলা থেকে পড়ে আসছি স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, জাস্ট এগুলোকে বর্জন, উচ্চারণ করতে হবে আ, আ, ই, ই, উ, উ, রি, 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 এ, আই, অ, ঔ। এই যে ব্যাপারটা, আমাদের উচ্চারণ প্রণালী কিন্তু এইভাবে রাখতে হবে, বর্ণের পরিচয়। কেননা আমি যখন বলছি রামা, রামা মানে একজন ব্যক্তি রাম, রামা এখানে কিন্তু আপনার বহুজন ব্যক্তি নাম। অর্থাৎ এই পদ্ধতিটা কিন্তু আপনাকে ভাবতে হবে যে আপনার উচ্চারণ প্রণালীটা কেমন হবে। যখন আপনি উচ্চারণ যথাযথ করবেন, তখন আপনার শ্লোক, ছন্দ সবই যথাযথ হবে। এখন যদি আপনি পড়েন ঈশাবাস্যম ইদং সর্বম, ঈশাবাস্যম ইদং সর্বম,
यत्कं च जगत्यां जगत् तेन त्यक्त्वेन भुञ्जिथा মা গৃধা কাস্বসিধ্বনম। অর্থাৎ এই যে বিষয়টি আপনি পড়ছেন, এটা ঈশোপনিষদের প্রথম মন্ত্র। অর্থাৎ এই মন্ত্রের মধ্যে আপনি পাচ্ছেন কতগুলি স্বর, কতগুলি স্বরবর্ণ পাচ্ছেন, কতগুলি ব্যঞ্জন বর্ণ পাচ্ছেন। প্রত্যেকটি সম্পর্কে কিন্তু আপনাকে অভিজ্ঞতা লাভ করতে হবে। স্বরবর্ণের উচ্চারণটা কেমন, ব্যঞ্জন বর্ণের উচ্চারণটা ঠিক কেমন। যখন আপনি এগুলোকে যথাযথভাবে জানতে পারবেন, তখন কিন্তু আপনার কাছে উচ্চারণটা যথাযথ হবে। দেখুন স্বরবর্ণগুলি প্রথমে দিয়ে দিয়েছে এখানে আ, আ, ই, ই, উ, উ, রি, রি, লি, এ, আই, আ, ঔ। এই যে ব্যাপারটা, তাহলে আপনার কাছে পরিষ্কার। এই যে স্বরবর্ণগুলি বলছে, বর্ণকে মোটামুটি ভাবে দুভাগে ভাগ করছে, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। এবার ব্যঞ্জন বর্ণগুলি যখন আপনি পড়বেন, তখন কি করবেন? পাল্টে দিন ব্যঞ্জন বর্ণ যান। শুনছেন সৈকত বাবু? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে তো। পাল্টে দিন। করছি এখান থেকে। আপনার লেখাটা দেখে আমি আলোচনা করছি। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণ। এবার দেখুন ব্যঞ্জন বর্ণগুলি কি কি আছে। এই যে দেখুন কা, খা, গা, ঘা, উমা, এগুলো কিন্তু ব্যঞ্জন বর্ণ নয়। এগুলো কিন্তু ব্যঞ্জন বর্ণ নয়। যখন ব্যঞ্জনকে আপনি উচ্চারণ করছেন স্বরের সহিত, তখন সেটা ব্যঞ্জন বর্ণ হলো। যে প্রকৃত ব্যঞ্জন সে হচ্ছে কা, খা, গা, ঘা। অর্থাৎ প্রত্যেকটি তলায় একটি করে হসন্ত বা হলন্তম থাকে। কা, খা, গা, ঘা, ওয়া, চা, ছা, যা, ঝা, ইয়া, টা, ঠা, ডা, ঢা, না। এই যে শব্দগুলো উচ্চারণ করছেন, বর্ণগুলো উচ্চারণ করছেন, শব্দ নয় বর্ণ, প্রতিটি বর্ণের সাথে কিন্তু আপনার স্বরবর্ণ রয়েছে। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ঙ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য়, র, ল, ব, স। প্রত্যেকটি দেখুন উচ্চারণ কিন্তু আলাদা আলাদা করে করছি আমরা। কেন করছি? কেননা এদের উচ্চারণ স্থানগুলি আলাদা। প্রত্যেকটি বর্ণ আপনাকে উচ্চারণও কিন্তু আলাদা আলাদা ভাবে করতে হবে। দেখুন এই শব্দগুলিকে দেখলেন, বর্ণগুলিকে দেখলেন, স্বরবর্ণ দেখলেন, ব্যঞ্জন বর্ণ দেখলেন। এইবার এদের কিছু উচ্চারণ স্থান আছে। প্রথমেই বলছে অ, উ, হ, বিসর্জনীয়ানাং কণ্ঠ। অ, মানে কি? অ এর সাথে আ আছে। আ, 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 দুটো হচ্ছে অ আর আ। মানে কি? ওই অ এর দীর্ঘত্ব, অটাকে একটু দীর্ঘ, একটু জোরে বলছে। ওই জন্য হ্রস্বস্বর দীর্ঘস্বর বলে। একটা হচ্ছে হ্রস্বস্বর, একটা হচ্ছে দীর্ঘস্বর। আ, ই, উ, এগুলো হচ্ছে আপনার হ্রস্বস্বর। আর দীর্ঘস্বর না আ, ই, এ, আই, ও, এগুলো যা বাকি যেগুলো আছে, অর্থাৎ হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর। ঠিক আছে। এইবার হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর যখন আমরা জানছি, তখন কিন্তু আমরা উচ্চারণের প্রণালী জানছি। আমি কি বললাম? ধরুন আমি বলছি, আমি যদি একটা কথা বলি, ধরুন রামহা বিদ্যালয়ম গচ্ছতি। রামহা, রামের সাথে বিসর্গ আছে, এই জন্য রামহা, এর মতো উচ্চারণ কোনো বিসর্গ। রামহা বিদ্যালয়ম গচ্ছতি, তাহলে কি হচ্ছে? রাম বিদ্যালয়ে যাচ্ছে। দেখুন রাম বিদ্যালয়, বিদ্যা, এই যে বিদ্যা, এই বিদ্যা কথাটির মধ্যে কিন্তু আকারটা আছে। এই আকারটা হচ্ছে আপনার দীর্ঘ। বিদ্যালয়ম গচ্ছতি, ওটাকে একটু দীর্ঘ হবে। ভিটা দেখুন শর্টকাট হয়ে যাচ্ছে, বিদ্যালয়, বিদ্যালয়ম গচ্ছতি। এইভাবে উচ্চারণ করতে হবে।
তাহলে আপনার শ্লোকটা যথার্থ হবে। দেখুন পরের শ্লোকে কি ছিল গীতায়, দৃष्ट्वा तु पाण्डवानीकं गूঢ়ं दुर्योधनस्तदा आचार्यो मुपसंयम्यो राजा वचनम अब्रवीत। আছে না, দৃष्ट्वा তু পাণ্ডবানিকম, পাণ্ড্য নটা উচ্চারণ আলাদা আছে। এবার দেখুন প্রত্যেকটি উচ্চারণ বিধিও আলাদা আলাদা আছে। তা প্রথমেই বলছে উচ্চারণ স্থানে দেখুন, আগে একটি কথা মানতে হবে, সেটি হচ্ছে কোনটিকে স্পর্শ বর্ণ বলা হয়, কোনটিকে বিভিন্ন বর্ণ আছে, যেমন কোনটা স্পর্শ বর্ণ, কোনটা অযোগ্বাহ বর্ণ, কোনটা উষ্ণ বর্ণ, এরকম কিছু বর্ণ আছে, সেগুলো আমরা পরে আলোচনা করছি। বা এটা বলে নিলে হয়, আগে স্পর্শ বর্ণটা আগে বলে নি বা এগুলো জানিয়ে দিই। স্পর্শ বর্ণ হচ্ছে যেমন ক থেকে ম পর্যন্ত, আদয় মা অবস্থানা, একটা সংজ্ঞা আছে। ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ আছে, এগুলিকে বলা হচ্ছে স্পর্শ বর্ণ। ক চ ট ত প, অর্থাৎ এই যে 5টি বর্গ, 5টা করে বর্ণ, ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ, এইভাবে পরপর যে 5টি করে আছে, 5 5 25টা, এগুলোকে বলা হচ্ছে স্পর্শ বর্ণ। তারপরে অযোগবাহ বর্ণ। অযোগবাহ বর্ণ কোনগুলি? অযোগবাহ বর্ণ, সরি অযোগবাহ আগে দিচ্ছি কেন, আগে হচ্ছে অন্তঃস্থ, অযোগবাহটা পরে দেবো। অন্তঃস্থ বর্ণ, অন্তঃস্থ বর্ণ কোনগুলি পাচ্ছেন? অন্তঃস্থ বর্ণ হচ্ছে আপনার 4টি, ইয়া রা লা বা, ইয়া রা লা বা, অর্থাৎ 4টি বর্ণ যেটি পাচ্ছে সেটি হচ্ছে আপনার অন্তঃস্থ বর্ণ। ঠিক আছে, এবার এই অন্তঃস্থ বর্ণগুলি কি, আপনি প্রথমে দেখলেন ক থেকে ম পর্যন্ত বললেন, তারপরে অন্তঃস্থ বর্ণগুলি পাচ্ছেন, এরা কিছু উষ্ণ বর্ণ পাচ্ছেন। এবার এগুলো উচ্চারণ প্রণালী আছে, এগুলো নিয়ে বিশেষ ক্লাস আমার ইউটিউব চ্যানেলে আছে, কারণ এখন এগুলো অনেকগুলি ক্লাসের জিনিস কিন্তু একবারে করছি, কারণ এগুলো আমার ছোট ছোট বিষয়, ছোট ছোট ভাবে আলোচনা আছে, আপনারা ওগুলি ফলো করবেন, কোনো সমস্যা নেই, দেখতে পাবেন। তাহলে দেখবেন এই যে অন্তঃস্থ বর্ণগুলি, বুঝতে পারছেন অন্তঃস্থ বর্ণ কোনগুলি? ইয়া রা লা ওয়া। আমরা যেমন বাংলায় বলি যাদব, যাদব, যাদব বংশ, যদু বংশ, নো, সংস্কৃতে বলতে যদু বংশ, यादवः, ঠিক আছে, यादवः, वालकः, वालकः, ঠিক আছে, ল য় য়, এরকম য় য়, এরকম করে উচ্চারণ করতে হবে, লিয়া। তারপরে ইয়া রা লা ওয়া, লা রা, এগুলো উচ্চারণ কিন্তু আপনার ওয়ার মতো, यादव রা ইয়া ওয়া, এইভাবে কিন্তু উচ্চারণ করতে হবে অন্তঃস্থ বর্ণ। উষ্ণ বর্ণ, উষ্ণ বর্ণ কোনগুলি? 3টে স আছে আমাদের। দেখুন প্রথম স হচ্ছে তালুস্ব, আমরা বলি তালব্য স। তালব্য, তালব্য কোথায়? এই যে দাঁতটা দেখতে পাচ্ছেন, দাঁতের ঠিক ওপরের অংশ মাড়ি, ঠিক মাড়ির থেকে ওপরে 1/2 ইঞ্চি ওপরে যদি যান, ওই জায়গাটা হচ্ছে তালব্য। আপনি চ উচ্চারণ করুন, চ, ঠিক ওই জায়গাটা স উচ্চারণ করুন, স চ স চ স চ স চ স চ স, এই সটা হচ্ছে আপনার তালব্য স। স, শশী বাবু, শ্যাম বাজার, শ্যাম বাজার, শশী পাজা, শশী, এই যে স, দেখুন এগুলো উচ্চারণের সময় আপনার এগুলোকে বলা হয় উষ্ম বর্ণ, কেননা এগুলো বলার সময় আপনার উষ্ম ধ্বনি নির্গত হয়, মানে উষ্ম ধ্বনি, উষ্ম দিয়ে নির্গত হয় মুখ থেকে, হাওয়া, বুঝলেন, উষ্ম ধ্বনি বলা হয় বা উষ্ম বর্ণ বলা হয়, স। তারপরে দেখুন কি আছে, মূর্ধাস্য। মূর্ধাস্য কাকে বলছে? মূর্ধা বলতে কি, আরো উপরে, তালুর ঠিক উপর দিকে, একদম জিহ্বাটা ভাঁজ হয়ে স, যে সটা উচ্চারণ হচ্ছে, রি, রি উচ্চারণ করুন, রি রি রি, ট ট, ট যেখানে উচ্চারণ করছেন ঠিক ওইখানে, রি টু রসায়না মূর্ধা স, স, এই স্বয়ের উচ্চারণটা আপনাকে যথাযথ করতে হবে, রি টু রসায়না মূর্ধা, স্বয়ের উচ্চারণ আপনার যথাযথ করবেন, তখন আপনার শ্লোকটাও ষণ্মুখা। আপনি যদি সন্মুখ, সন্মুখ বললে হবে না, বলতে হবে ষণ্মুখ, ষণ্মুখ, ষট, ষষ্ঠ, ষষ্ঠ, ষষ্ঠ নয়, ষষ্ঠ নয়, ষষ্ঠও নয়, ষষ্ঠ, ষষ্ঠ শ্রেণী, 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 শ্রেণীটা আবার তালব্য স, শ্রেণী। এবার বলছেন সকাল, সকাল,
সুপ্রভাত, এটা কিন্তু আপনার দন্তে। ত উচ্চারণ করুন, ত থ স, স দন্ত স্ব। এই জন্য আপনি বলেন এটাকে দন্ত স্ব। পরিষ্কার? দন্ত স্ব। এইবার চলে আসছে আমরা অয়োগবাহ বর্ণ। অয়োগবাহ বর্ণ কোনটি? বলছে যেগুলো একা একা উচ্চারণ হতে পারে না। এই যেমন ধরুন অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু চার একা একা উচ্চারণ হতে পারে? পারে না। তাহলে সেগুলো উচ্চারণ আমরা কোথায় করবো? সেগুলো উচ্চারণ কিন্তু আমরা নিজে নিজে করতে পারবো না। অং বং চং, গমন, কর্মং, ভোজনম, বিভিন্ন রকম শব্দ আছে, সেই শব্দগুলি ব্যবহার করব। কিন্তু সাথে আমরা যেহেতু একা একা উচ্চারণ হতে পারে না, উচ্চারণ করতে আং হবে না। চাঁদ, এবার চাঁদকে যখন উচ্চারণ চাঁদ, এবার নাসিকার সাথে অনুস্বার, এই নাসিকার সাথে চন্দ্রবিন্দু মিলছে, নাসিকা। এবার নাসিকা উচ্চারণ স্থানগুলি এবার আলাদা আলাদা আছে, এগুলো বিশেষ করে এগুলো আলোচনা করতে হবে তখন। তারপর দেখতে পাচ্ছেন ওই যে স্পর্শ বর্ণ কথা বলেছিলাম, স্পর্শ বর্ণ আপনারা পেয়েছিলেন ক থেকে ম পর্যন্ত। তারপরে প্রত্যেকটি কণ্ঠবর্ণ কোনগুলি? কণ্ঠবর্ণ এবং বর্ণগুলির উচ্চারণ স্থানগুলি আলাদা আলাদা। প্রথমে বলছে অ কু হ বিসর্জনীয় নাম কণ্ঠ। অ বর্ণ, কু মানে ক বর্গ, ক খ গ ঘ ঙ, ক বর্গ, অ কু হ এবং হয়ের উচ্চারণ স্থান কণ্ঠ। দেখুন উচ্চারণ করুন, আ, কণ্ঠে দেখুন কাঁপছে, আ, ক, খ, গ, ঘ, ঙ, চ, এই উমা, এই ব্যাপারটা দেখুন, দেখুন কণ্ঠ কাঁপছে, এই জন্য এদেরকে বলছে কণ্ঠবর্ণ। তারপরে কি আসছে? কণ্ঠবর্ণ আসছে তালু বর্ণ, তালব্য বর্ণ। বলছে ই চু ইয়াসানাম তান, ই চু ইয়াসানাম তান। ই, ই মানে কি? ই আর ই দুটো আছে, ই দুটো। চু মানে চ বর্গ, চ ছ জ ঝ ঞ, চু বর্গ। আর কার মাঝে কি আছে? ইয় আর স। ইয়, ইয়ার আলাবার ইয়, ইয়া আর হচ্ছে তালব্যস্য স, স ইয়াসানাম তালু। এগুলো উচ্চারণ স্থান হচ্ছে আপনার তালব বা তালু। তারপরে কি আসছে? মূর্ধা। বলছে রি টু রসানাং মূর্ধা, রি টু রসানাং মূর্ধা, রি টু রসানাং মূর্ধা, রসানাং, এই রসা মূর্ধস্য। রি, রি রি দুটো রি আছে, রি, রি টু মানে ট বর্গ, ট ঠ ড ঢ। রি টু রসানাম, র, র আর হচ্ছে সা, সা কোন সা? মূর্ধাস্য, রসানাং মূর্ধা হয়ে গেল। তারপরে কি আসছে? মূর্ধন্যের পরে আসছে দন্তব্য বর্ণ, দন্ত বর্ণ। বলছে লি তু ল সা নং দন্তা, লি তু মানে ত বর্গ, ত থ দ ধ, ত থ দ ধ ন, লি তু ল সা নং, ল সা নং, ল আর স, এগুলোকে বলছে কি বর্ণ? পরিষ্কার? আরেকটা আছে, সেটা হচ্ছে ওষ্ঠ বর্ণ। উপপদ্মানানিয়ম ওষ্ঠ। বলছে উপপদ্মানানিয়ম ওষ্ঠ সংজ্ঞা। উ, উ মানে ক বর্গ, প ফ ব ভ ম। তাহলে এইগুলোর যে উচ্চারণ আছে সেগুলো হচ্ছে ওষ্ঠ মানে ঠোঁট। প, ফ, ভ, ভ, দেখুন ঠোঁট কাঁপছে, ঠোঁটকে ব্যবহার করা হচ্ছে, এই জন্য এই বলা হচ্ছে ওষ্ঠ। এই হচ্ছে মোটামুটি ভাবে বেসিক ব্যাপার। আরো কিছু বেসিক ব্যাপার হচ্ছে, সেগুলো হচ্ছে আপনাকে জানতে হবে। সেটা হচ্ছে এগুলোর পর আপনাকে জানতে হবে পদ প্রকরণ। পদ, পদ কাকে বলছে? পদ হচ্ছে আপনার কয়েকটি বর্ণের সমষ্টি, কতগুলো পদের সমষ্টিকে বাক্য বলে। পদ হচ্ছে দু প্রকার হতে পারে, একটা হচ্ছে সুবন্ত পদ, একটা হচ্ছে তিঙন্ত। সুবন্ত পদ হচ্ছে শব্দরূপ, আর তিঙন্ত পদ হচ্ছে ধাতু। ধাতুর পরে বসে আর একটা শব্দের সাথে বসে। শব্দের সাথে বিভক্তি হলে সুবন্ত পদ, আর ধাতুর সাথে বিভক্তি হলে তিঙন্ত পদ। তিন বিভক্তি, শব্দের সাথে সুখ বিভক্তি যুক্ত হয় আর ধাতুর সাথে তিন বিভক্তি যুক্ত হয়। এইবার এই তিন বিভক্তি বলুন বা সুখ বিভক্তি বলুন, আপনার পদ তৈরি হচ্ছে সুবন্ত তিঙন্ত। এবার সেগুলো দিয়ে কিন্তু আপনার বাক্য গঠন হয়। যেমন দেখুন রাম, রাম শব্দ, তার সাথে সুখ বিভক্তি যুক্ত হচ্ছে রাম, রাম হয়ে গেল। গচ্ছতি,
রাম যাচ্ছে। গচ্ছতি গম ধাতুর সাথে তিন বিভক্তি যুক্ত হয়েছে, হয়ে গেছে গচ্ছতি। তি তসন্তি তি, তি তসন্তি। অর্থাৎ এই যে গম ধাতু গচ্ছতি, রামাহ গচ্ছতি, রাম হচ্ছে এখানে কর্তা আর গচ্ছতি হচ্ছে ক্রিয়া। রাম এই কাজটি করছে, কি করছে? রাম যাচ্ছে। অর্থাৎ এইভাবে কিন্তু আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ পদপ্রকরণের মধ্যে আমরা বিশেষ বিশেষ ভাগ পাচ্ছি, বিশেষ্য পাচ্ছি, বিশেষ্য, সর্বনাম পাচ্ছি, বিশেষণ পাচ্ছি, অব্যয় পাচ্ছি এবং ক্রিয়া পাচ্ছি। এইগুলো কিন্তু আমাদের ভালো করে জানতে হবে। এই বিষয়ে বিশেষ আলোচনা আপনারা দেখতে পারেন অগ্নি, কেননা এখানে বিশেষ করে এত কিছু আলোচনা সম্ভব নয়। তাহলে অর্থাৎ এই বিশেষ আলোচনা কিন্তু আমাদেরকে জানতে হবে, তার জন্য এত কিছু বিস্তারে সম্ভব নয় এইটুকু সময়ের মধ্যে। তাহলে কি বলছে? বিশেষ্য পদগুলি কি কি? বিশেষ্য পদের ভাগ আছে যেগুলো নাম বোঝায়, সোজা কথা, সহজ কথা, নাম অর্থে। সর্বনাম বলতে নামের পরিবর্তে যেটাকে বলা হয়। নাম যেমন রাম, নাম হচ্ছে রামের পরিবর্তে রাম ভালো ছেলে, সে খুব ঠাকুর ভক্ত। এই যে সে, রামের পরিবর্তে সে কথাটি ব্যবহার হচ্ছে। এবার দেখুন, সে খুব ঠাকুর ভক্ত, ভক্ত কথাটি হচ্ছে খুব, ভক্তটা হচ্ছে কি? ঠাকুরের ভক্ত। তাহলে বিশেষণটা কি? ঠাকুর, তার ভক্ত হচ্ছে, সেটা হচ্ছে বিশেষণ, রামের বিশেষণ। রাম হচ্ছে ভক্ত, কার ভক্ত? ঠাকুরের ভক্ত। ওই ভক্তটা হচ্ছে রামের বিশেষণ। রাম ভক্ত, কার ভক্ত? ঠাকুরের ভক্ত। তারপর হচ্ছে খুব ভক্ত, খুব রাম, খুব রাম হচ্ছে খুব ঠাকুর ভক্ত। তাহলে যে খুব কথাটি, সেটা আবার বিশেষণের বিশেষণ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার জানা হলো কি? বিশেষ্য জানা হলো, সর্বনাম জানা হলো, বিশেষণ জানা হলো। এবার কি আসবে? আমি বললাম সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। সকালবেলা, সকালবেলা সংস্কৃত প্রাতঃ, কয়টা ফলে আকার তো অবিসর্গ। আমার ওয়াইফাই চলে গেছিল, মানে ওয়াইফাইটা কাজ করছে না, নেটওয়ার্ক মোবাইল নেট দিয়ে কাজ করছে, হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছিল। শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার, বলুন। ঠিক আছে, যাই হোক। তাহলে অর্থাৎ আমাদের কিন্তু অব্যয় বলুন, তাহলে অব্যয় কোনো বিভক্তি কোনো জায়গাতে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। নক্তম বলুন, নক্তম মানে রাত্রিবেলা, সকাল সকাল মানে সকাল বলুন, যা অর্থে বুঝুন প্রাত বোঝাচ্ছে। বা আরো অন্যান্য কোনো যে কোনো শব্দ হোক না কেন, দিনের বেলা, বিকেল বেলা, ঠিক আছে, অল্প, এখনই, এরকম বিভিন্ন রকম শব্দ আছে যা কিন্তু আপনি অব্যয়ের দ্বারা কিন্তু সহজেই ব্যবহার করতে পারেন। আপনি অর্থাৎ যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাকে এই শব্দগুলিকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। যাই হোক, অব্যয় হলো। এরপর আসে ক্রিয়া। ক্রিয়ার বিষয়টা কি? ক্রিয়া হচ্ছে আপনাকে
একটা বাক্য গঠনে বাক্যের যে কর্ম সম্পাদন হয় ক্রিয়া, যার দ্বারা মানে বাক্যটি সে সমাপ্ত হয়। আমি বললাম বালকটি খাচ্ছে, ছেলেটি খাচ্ছে বা বালকটি খাচ্ছে, বালকাহা খাদতি। মা দেখছে, মাতা পশ্যতি। শিশু কাঁদছে, শিশু রদিতি ক্রন্দতি। আমি ঘুমাচ্ছি, অহম নিদ্রামি। সে শুয়ে আছে, স শয়তি। এরকম যে কার্যগুলি বোঝাচ্ছে ক্রিয়া, এগুলোকে বলছে ক্রিয়া। এই ক্রিয়া প্রথমে কর্মের দিক থেকে দুভাগে ভাগ করে, সমাপিকা আর হচ্ছে অসমাপিকা। দেখুন সমাপিকা ক্রিয়া কি, মানে যেটা কার্য সম্পাদন হয়ে গেছে। যেমন রাম স্কুলে যাচ্ছে, তারপরে আমার কিন্তু কোনো প্রশ্ন নেই, রাম স্কুলে যাচ্ছে বা রাম বিদ্যালয়ে যাচ্ছে। রামঃ বিদ্যালয়ম গচ্ছতি, রাম বিদ্যালয়ে যাচ্ছে। তারপর কিন্তু কোনো আকাঙ্ক্ষা নেই, এটাকে বলছে সমাপিকা। আর অসমাপিকা কি, যেটা অসমাপ্ত রয়েছে। রাম বাড়ি গিয়ে মানে একটা ক্রিয়া সম্পাদন করছে, তারপর কিন্তু আরেকটা ক্রিয়ার আকাঙ্ক্ষা রয়েছে। রাম বাড়ি গিয়ে কি করলো, রাম বাড়ি গিয়ে স্নান করলো। রামঃ গৃহম গত্বা স্নানম করতি, বা স্নানম কৃতবা, করলো, করে ফেললো। এই যে গত্বা, এটা এক ধরনের। এবার গত্বা কথাটি কোথা থেকে আসলো, গিয়ে, গিয়ে কোথা থেকে আসলো, এটা যে ত্বচ প্রত্যয় দ্বারা, তার জন্য প্রত্যয় শিখতে হবে। তারপর গতবান, খাদিতবান, ভুক্তবান, এই শব্দগুলি, এই শব্দগুলি কিন্তু আমাদের শিখতে হবে বা জানতে হবে। অর্থাৎ এরকম বহু বহু বিষয় আছে যেগুলো কিন্তু আমাদের বেসিক ধারণাগুলি কিন্তু আমাদের অ্যাটেন্ড করতে হবে, সেগুলো শিখতে হবে। এগুলো বই পড়ে অবশ্যই শিখতে পারবেন, কিন্তু তার সাথে আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে যারা এগুলি পড়ায়, আপনারা ফলো করবেন। ইউটিউবে প্রচুর মানুষ ভিডিও তৈরি করে, তাদের ভিডিওগুলো ফলো করুন। তারপর যারা গীতার শ্লোক পাঠ করে, দেখবেন বিভিন্ন বড় বড় ইউটিউব চ্যানেলগুলি আছে যারা শুধুমাত্র গীতার এক একটি শ্লোক পাঠ করে, প্রত্যেকদিন পোস্ট করে বিভিন্ন সুরের সাথে, খুব সুন্দর আপনার ছন্দ সহকারে তারা পাঠ করছে। ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, খুব সুন্দর ভাবে সেগুলোকে আপনারা ফলো করুন, তাহলে দেখবেন আপনারা খুব সহজেই জানতে পারবেন। বুঝতে পারছেন? আর যদি এটুকু বললাম, এ বিষয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানান, আমি চেষ্টা করব। কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে, বলুন। কারোর যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে। কারো কিছু জিজ্ঞেস নেই, কোনো কিছু? এই ছোট ছোট বোনেরা আছো, তোমরা যদি জিজ্ঞাসা করো, ভাই বোন দাদা দিদি যারা আছেন, যা, কেউ কিছু জিজ্ঞাসা করছে না। আচ্ছা সৈকত বাবু, আপনি বলুন, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনি বলুন কোনো কিছু জিজ্ঞাসা থাকলে। জিজ্ঞাসা বলতে আসলে এই সম্পর্কে একটু গভীরভাবে আসলে পড়াশোনা করার দরকার আছে দেখলাম। আর গভীর হলে এই তো যে অবশ্যই পড়তে হবে। প্রথম উচ্চারণের ধাপগুলি বিষয়। হচ্ছে, আসলে প্রথম ধাপগুলি আপনাকে খুব সুন্দরভাবে পড়তে হবে। প্রথম ধাপগুলি না পড়তে পারলে কিন্তু আপনার হবে না। প্রথম স্যার আমাদের ধাপগুলিকে আপনাকে একদম, বলুন। মানে এই যে উচ্চারণের যে স্থানগুলা, এই নিয়ে আমার একটু কনফিউশন কাজ করে আর কি। যেমন তালব্যতে তালু কোথায়, যেমন এই যে মূর্ধন্যর উচ্চারণটার বিষয়টা, মূর্ধন্য নাকি উচ্চারণের সময় অবশ্যই মূর্ধন্য স্পর্শ করে জিহ্বাটা উল্টায় স্পর্শ করতে হবে। এই উচ্চারণ স্থানগুলো আর কি এক্স্যাক্টলি একটু দেখাই বুঝাই দিলে ভালো হতো। আর চিত্র থাকলে তো আরো ভালো হইতো যদিও। এই নিয়ে এইগুলো তো কনফিউশন এইভাবে তৈরি হয়। সম্ভব না, এগুলো তো উচ্চারণে থাকে। আমাকে উচ্চারণ, আপনি যে আমার ক্লাসটা যদি ফলো করেন, আমি তো বললাম উচ্চারণে যেমন দেখালাম কোনটা তালু কোনটা মূর্ধা, এবং এই বিষয়ে বললাম না, এগুলো বলতে গেলে এক একটি ক্লাস আর একটা করে লাগে। আপনি হয়তো আমার ক্লাসগুলি দেখেছেন, আপনি আমার ইউটিউব চ্যানেলে দেখবেন, আমার আগের ইউটিউব চ্যানেলটি উড়ে গেছে, নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি, ওটি দেখবেন।
ওর মধ্যে দেখবেন আমি সব আপলোড করেছি। আপনার যে যতগুলো প্রশ্ন আছে, ওই আমি তো ক্লাসগুলি করাই, এবং ক্লাসগুলি যারা ওই সব পড়ে সবাই বিভিন্ন কোর্সে ভর্তি, আমার 5 মাসে করে কোর্স হয়, সেখানে আমি পড়াই, একদম বেসিক ধারণা তৈরি করি। হ্যাঁ স্যার, বেসিক আপনার ধারণা ক্লাসগুলোতে পুরোপুরি একদম দেখলাম আমি আর কি, যতগুলা দেখছি পুরোপুরি ভেঙে ভেঙে। তো আমাদের হ্যাঁ, এখানে তো সবই ওই ভেঙে সংস্কৃত, ছোট ছোট বিষয়, ছোট ছোট আমি বিষয়গুলি। লক্ষ্য করছি স্যার, ওই যে আপনার যেগুলা দেখে আর কি পড়ান, যে বইগুলা, ওইগুলার যদি একটু পিডিএফ এই পিডিএফ গুলো আমাদের দেয়া যায়, আমাদের এখান থেকে তো আসলে সংস্কৃত বই কালেকশন এটা করা একটু কঠিন ব্যাপার। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে ফরিদপুরে। ফরিদপুর। আচ্ছা, চট্টগ্রাম কত দূর আপনার ওখান থেকে? চট্টগ্রামে এটা হচ্ছে, আমাদেরটা হচ্ছে বাংলাদেশের আর কি মিডিল পজিশন, ঢাকার থেকে দক্ষিণে, আর চট্টগ্রামটা হচ্ছে অপোজিটে, আর একদম আমরা হচ্ছে মিডিলে অনেক আর কি। দূর চট্টগ্রাম, না অনেক দূর। আচ্ছা, ওই চট্টগ্রামে একজন আমার এই বইটা নিয়ে গেছে, আমি যে বইটা থেকে পড়াই। চট্টগ্রামে ওই ভদ্রলোকের নাম হচ্ছে অজয় চক্রবর্তী, ওনার কাছে আমার ওই বইটি আছে। তা ওই বইটি আপনি যদি সংগ্রহ করতে চান, তাহলে ওনার সাথে আমার যোগাযোগ করতে হবে। ওনার কাছ থেকে বইটি আপনারা সংগ্রহ করে একজন জেরক্স করে নিলে আপনারা সবাই সেখান থেকে নিতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা যদি এটা হ্যাঁ, এটা সম্ভব। এখন এই যে বইটি আপনি দিচ্ছেন, এই বইটি কোথায় পেয়েছেন? এটি হচ্ছে আমাদের শুদ্ধধ্বনি গীতা আছে না, ইয়া ইয়া অগ্নিবীর থেকে প্রকাশিত শুদ্ধধ্বনি একটা গীতা, এই গীতার হচ্ছে প্রথমের দিকে আর কি এই ভাগটা আছে, ও, এগুলো সীমিত আলোচনা আকারে, করা মানে যাবে। হ্যাঁ, এগুলো একদম শর্টকাটে সীমিত। আছে খুবই। হ্যাঁ হ্যাঁ, খুবই শর্টকাটে আছে, ওই তার জন্য আপনারা ফলো করতে পারেন ওই বইটা, আমি যে বইটা পাঠিয়েছি। আর আমার একটা বই পাবলিশড হবে কদিন পরে, মোটামুটি ধরুন 4-5 মাস পরে কাজ চলছে, ওটা আমি পাবলিশ করব, সেই বইটা তখন আপনারা সংগ্রহ করতে পারবেন। আমি সংক্ষেপে সুন্দর করে বেশ বুঝিয়ে টুঝিয়ে লিখছি ওখানে। এটা এটা সংগ্রহ করতে কি মানে আপনি এটা কোথায়, এই যে বই ইন্ডিয়ার কিছু বই আর কি এদেশে পাওয়া যায়, যদিও এটা ব্যয়বহুল একটা ব্যাপার, কিন্তু ওই যে হুম, বই ঘর কিসের জন্য ঢাকাতে পাওয়া যায় আর কি, কিসের মাধ্যমে আসে, আচ্ছা আচ্ছা। কি ও, লাইব্রেরিটার নাম জানো, মানে বাংলাদেশের বই কি কলকাতায় যায় এবং কলকাতার বই বাংলাদেশে আসে, লাইব্রেরিটার ও নামটা কি আর আচ্ছা আচ্ছা। বলে ফেলে। আচ্ছা, আমার জানা নেই। যাই হোক, আপনাকে বললাম, যদি আপনি, আমি যে বইটা থেকে পড়াই, খুব বিস্তৃত আলোচনা আছে, বইটির দামও খুব কম, বেশি দাম নয়। বসো বাবা, চুপ করে বসো। 130 টাকা মতো দাম, উনি ভদ্রলোক নিয়ে গেছেন। ধরে না, ধরে না, চুপ করে বসো। ওই বইটি নিয়ে গেছে, এবং ওই বইটির মধ্যে আপনারা মানে অজয়বাবুর কাছে বইটি আছে, উনি আমার স্টুডেন্ট ছিলেন। এখন উনি ক্লাস করতে পারছেন না কাজের চাপের জন্য। ক্লাস করেছিলেন 4-5 মাস। ও ঠেলে না বাবা, এটা ঠেলে না। আচ্ছা, খুশি? স্যার এবার আমরা কি সেখানে, এটা নিলে কি আপনি ওইখান থেকে কুরিয়ার করে দিতে পারবেন, এখান থেকে যদি আমরা পেমেন্টটা করে দিই? না না, এখান থেকে পেমেন্ট করা যাবে না, উনি বইটা নিয়ে গেছে, আপনারা ওখান থেকে জেরক্স মানে করে নিতে পারেন। আপনি ইন্ডিয়া থেকে আর কি কুরিয়ার করার ব্যবস্থা আছে, যদি কুরিয়ারটা ও, ইন্ডিয়া থেকে কুরিয়ার করার ব্যবস্থা বলছেন, তাই তো? সেটা কিভাবে করে আমার তো জানা নেই, সেটা আমরা রেডেক্স এর জানবো, মাধ্যমে বুঝতে আর কি পারছেন? কুরিয়ার করা যায়, রেডেক্স এর মাধ্যমে, এটা ইন্টারন্যাশনাল, মানে চায়না থেকেও প্রোডাক্ট আনা যায়, ভারত থেকে আনা যায়, বিভিন্ন দেশ থেকে আর কি আনা যায় ও রেডেক্স এর আচ্ছা মাধ্যমে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাকে জানতে হবে এই বইটা এখন পাওয়া যায় কিনা, সেটাও আমাকে খুঁজতে হবে, দেখতে হবে। আরো কয়েকজনও বলেছে আমাকে, দেখি যদি হয়, সম্ভব হয়। একটা বই নিলেই তো আপনাদের হয়ে যাবে বোধহয়, তারপর আপনারা পেয়ে যাবেন সব। হ্যাঁ স্যার, এখান থেকে জেরক্স করা যাবে আর কি, এটা ইজি, মানে বইটা হাতে পেলে জেরক্স করা সহজ আছে, কিন্তু হাতে পাওয়াটা দেখি। তারপর আপনি একটু ওই আপনাদের এখানে কেউ চট্টগ্রামে নেই? এখানে যারা আছে কেউ চট্টগ্রামে নেই? না, এখানে চট্টগ্রামের আর কি কেউ নেই আপাতত, তবে চট্টগ্রামে অনেকেই পরিচিত আছেন। উফ বাবা, চুপ করে বসো, এখানে বকবে কিন্তু। ঠিক আছে, আর কিছু জানার থাকলে বলুন, আমি তো এইগুলো মোটামুটি ভাবে বললাম। আর অতিরিক্ত জানতে গেলে তো আমার ক্লাসগুলি দেখতে হবে, না হলে তো এখানে এত কিছু সম্ভব নয় বলা একদিনে। আপনাকে বললাম আপনি যে হচ্ছে প্রথম আমি যে সংস্কৃত, বর্ণের উচ্চারণ নিয়ে আমার 2টো ক্লাস আছে, 2 থেকে 3টে ক্লাস, তাও প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা করে একটা ক্লাস। সংস্কৃত উচ্চারণ নিয়ে। উচ্চারণের যে বিষয়গুলো আছে সেগুলো একটু সংক্ষিপ্ত আকারে যদি বলতেন। উচ্চারণ যেমন এই যে আলাদা আলাদা একটু, যেগুলো আর কি বাংলার সাথে মেলে না, সেগুলো আর কি বললে হবে। এবার সেগুলো দেখুন, ওইগুলো বলতে গেলে অনেকটা সময় দরকার। আমি যেটুকু বলেছি, আপাতভাবে যেটুকু বলেছি, বা উচ্চারণ প্রণালী কিছু কিছু অঞ্চলগুলো বলেছি, এবং ওই নিয়ে অতিরিক্ত আমি আলোচনা করেছি বললাম। আপনারা দেখুন, ওই ভিডিওগুলো দেখুন, এখানে তো সম্পূর্ণ আলোচনা সম্ভব নয়, তবে ওই ধরুন প্রথম প্রথম কিছু ক্ষেত্রে, যেমন আমরা বলি দেখা, দেখা শব্দটিকে আমরা যেমন দেখা বলি বাংলাতে, দেখা,
কিন্তু সংস্কৃতে দেখা শব্দটি হয় না, দেখো বা দেখো ওই কথাটিও নেই। সেখানে পরিবর্তনে কিন্তু আমাদের অনেক অনেক যেমন বাংলায় বলি জবন হরিদাস, এবার সেটাই সংস্কৃত বলতে ইয়াবন, যাদব, যাদব বলি, যদু বলি, আর বর্গীয় জ আর অন্তেই জ দুটোই একই জ হয়ে যায়, তাহলে দুটো জয়ের উচ্চারণ সঠিক একই নয়। ঠিক আছে, এরকম কিছু কিছু ক্ষেত্রগুলো কিন্তু আমাকে ফলো করতে হবে আপনাদেরকে, তাহলে কিন্তু সেই জায়গাগুলো আপনার পরিচয়টা ভালো হবে, বুঝতে পারছেন? আর কিছুই না। আপনি এগুলো দেখাচ্ছেন লুপ্ত আমূর্ত, এগুলো সব আলোচনা করেছি, এগুলো সব আলোচনা করেছি, এগুলো একটা একটা করে আলোচনা এইভাবে তো সম্ভব না। আর তার জন্য একটা সিস্টেমেটিক ওয়েতে আলোচনা করতে হবে, হঠাৎ করে একটা বোঝালে আপনারা কিছু বুঝতে পারবেন না, বুঝতে পারছেন? একটা সিস্টেমেটিক ওয়ে হ্যাঁ ফলো স্যার, করুন। বুঝতে পারছেন। এইভাবে যদি মাঝখান থেকে বলি না, ধরুন এখান থেকে একটু বললাম, ওখান থেকে একটু বললাম, এটা একটা সেমিনারের মতো হয়ে যাবে। কিন্তু সেমিনারের মতো যদি আপনারা চান, তাহলে আমি তো সংক্ষেপে বলে দিতে পারি সবকিছু, কিন্তু এইভাবে আসলে আপনারা কিছু বুঝতে পারবেন না। যার জন্য আপনাকে কিন্তু ফলো করতে হবে সেই বুকসগুলি বা সেই লেকচারসগুলি আপনাকে ফলো করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আপনার কাছে কি সংস্কৃত বিষয়ে কোনো আর কি পিডিএফ সংগৃহীত আছে? আমার হ্যাঁ, মানে কোনো পিডিএফ কি সংগৃহীত আছে? ভারতে যেহেতু আর কি সংস্কৃত বিষয়ে আলাদা সাবজেক্ট আছে, এটা সরকার থেকেও কোনো বই থাকতে পারে, এমন কি কোনো বই আছে যেগুলো আমাদের সহায়ক হতে পারে সংগ্রহের পূর্বে? হ্যাঁ, প্রচুর বই আছে, আপনি ডাউনলোড করে নিন না। আপনি সমগ্র ব্যাকরণ কৌমুদি আছে, ওটা ডাউনলোড করে নিন, সমগ্র ব্যাকরণ কৌমুদি, ওখানে আপনি সব পেয়ে যাবেন একদম শুরু থেকে ওই শেষ মানে পর্যন্ত। ওটা দেখছি আর কি, ওইটা হচ্ছে পুরাতন লেটার প্রেস, আমার কাছে আছে যদিও ওটা কমোদি লেটার প্রেসে ছাপানো, এবং ওই সময়কার ভাষা তো একটু বুঝতে অসুবিধা হয় আমার আমার আর কি। লেটার প্রেসে ছাপানো আমার কাছে আছে এটা আর কি স্যার, আমি পড়ি মাঝে মধ্যে বুঝতে আর পারছি, কি, ওটা চেষ্টা অনেক করি। কঠিন ভাষা, অনেক সাধু ভাষায় লেখা তো বেশিরভাগ ওই বইগুলি। আপনাকে বর্তমানের ভাষায় পেতে গেলে আমাকে এই বইটা আপনি ফলো করতে পারেন। এই দেখুন, এই যে এই বইটা, এই একটি বই বেরিয়েছে, এই বইটি আছে। আমার বইটাও লেখা চলতে লিখবো এরকম ধরনের বই। তারপরে আমি যে বইটার কথা বলছি সেই বইটা হচ্ছে এই বইটা, ঠিক আছে? এই বইটা আপনারা নিতে পারবেন, কিন্তু আমার বাংলাদেশে এই বইটি পাওয়া যাবে না। তো এই বইটি ভদ্রলোক নিয়ে গেছে, এই বইটি আপনারা ফলো করতে পারেন। এরকম প্রচুর বই আছে আমার কাছে। এটা হচ্ছে রূপক, আপ- এটাতে হিন্দু, স্যার আমাদের এটাতে মানে হিন্দু। ক্লাস শেষে এই বইগুলোর নামের তালিকাটা আমাকে দিবেন এবং ছবি দিবেন। হচ্ছে হচ্ছে মেডিকেল বিষয়ে আমাদের এখান থেকে অনেকে আর কি যাচ্ছেন, যদিও এখন টুরিস্ট ভিসা বন্ধ আছে। আমি দেখি চেষ্টা আচ্ছা করব বইগুলা কালেকশন করা যায় কিনা, হলে আচ্ছা, মানে বেশ। একজনের থাকলে অন্য কেউ এখান থেকে কপি করে নিতে হ্যাঁ পারবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিডিএফ করে আমরা ক্লাসে ব্যবহার করতে পারবো। ঠিক আছে ঠিক আছে, আসুন আমি আমি আর পাঠিয়ে দেবো। আর আপনার বইটা আসলে তো অবশ্যই বলবেন, যেহেতু মানে আপনি লিখলে অবশ্যই তো আর সাধু ভাষা লিখবেন না, অবশ্যই না না, আমি স্টুডেন্ট বুঝতে নর্মাল পারবে ভাষায় এমন লিখবো, ভাষা লিখবেন। নর্মালি হ্যাঁ, একদম নর্মালি লিখবো, আর আমার যাতে কাছে যেগুলো আর কি হ্যাঁ আছে, সেগুলো তো আসলে সাধু ভাষায়, ওইগুলো বুঝতে হুম, পারি একটু কম। হুম, ঠিক আছে, ঠিক আছে তাহলে। আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ এত কষ্ট করে সময়টার জন্য। আপনি তো না আসলে ঠিক ব্যস্ত, আছে। আমি বুঝতে পারছি। আর যদিও আপনার ক্লাস থাকে, তারপরেও যে সময় দিলেন। হ্যাঁ, আমি ক্লাস নিলাম তো আজকে, আর ওই প্রত্যেক দিনই ক্লাস থাকে আমার। আর এই কালকের ক্লাস যেটা ছিল না, কালকের ক্লাস নেওয়ার কথা ছিল সেটা নিয়েছিলাম, কিন্তু ওই আপনি যদি একটু আগে মনে করাতেন আমি হয়তো কালকেই বলতে পারতাম টাইমটা। এখানে একটু স্যার মানে ভুল বুঝে হয়েছে, আমি ভাবছি মনে হয় আপনি নেটে আসবেন ওই অনলাইনে মেসেঞ্জারে, আমি আর কি ওইভাবে করিনি। আর আমি প্রথমত মানে অন্য কিছুতে যোগাযোগ চেষ্টা করতেছিলাম না, কারণ হচ্ছে আপনি ক্লাসে থাকেন এটা তো আমি জানি। এখন ক্লাসে থাকা অবস্থায় আমি যদি ওইভাবে ভাবে বারবার মেসেজ করি, তাহলেও তো আসলে ভালো দেখায় না বিষয়টা, এই জন্য না আর কি না ঠিক আছে, প্রথমত। না ক্লাস ওটা মোবাইলে মেসেজ আসে তো, আমি তো ল্যাপটপে পড়াচ্ছি, ল্যাপটপে থাকি তো, অসুবিধা নেই, আচ্ছা মোবাইলে স্যার। মেসেজ করবেন। আমার বলুন থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি অ্যাক্টিভ থাকি, আমি আপনার ওই ফেসবুক মেসেজে বা ওখানে অ্যাক্টিভ থাকি না, ওগুলো পেজ তো, ওগুলোতে বেশি অ্যাক্টিভ থাকে না, খুব পরে পরে দুদিন পরে একদিন পরে যাই। আর আপনার জন্য আমি মেসেজ সিন করতে গেছিলাম। ঠিক আচ্ছা আছে, স্যার, বুঝতে পারছি। তাহলে আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমি ওই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি, চ্যানেলটাকে ফলো করুন। আর যদি আমার কাছে কেউ, আছে স্যার, যদিও আমি এটা দেখি, আমি নিজে ফলো আর করি। আমার ব্যাকরণের কোর্স আছে, আপনারা যদি করতে চান সেটাও করতে পারেন, সেই কোর্স। আচ্ছা স্যার, এটা ঠিক আছে।
আর ছবিটা আপনার দেওয়ার ওই জন্য যে ধন্যবাদ। মানে কুশল বরণ বলুন। চক্রবর্তী স্যার, কুশল বরণ চক্রবর্তী স্যার আছে